আসসালামু আলাইকুম, আমি নোমান চতুর্থ শ্রেণীর বিজ্ঞান বই নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করছি। তার ধারাবাহিকতা এখন তোমাদের সাথে 51 নম্বর পৃষ্ঠার যে অনুশীলন আছে, অনুশীলন সমাধানটি নিয়ে আলোচনা করব। 1 নম্বর আছে সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দেই। এখানে সঠিক উত্তর যেগুলো আছে এগুলোর পাশে আমরা টিক চিহ্ন দিব। 1 নম্বরের মধ্যে হলো নিচের কোনটি বায়বীয় পদার্থের বৈশিষ্ট্য নয়। এখানে কোনটা বায়বীয় পদার্থের বৈশিষ্ট্য নয়? এটা হবে নির্দিষ্ট আয়তন আছে, এটা কখনো বায়বীয় পদার্থের বৈশিষ্ট্য নয়। 2 নম্বর, নিচের কোনটি পদার্থের ওজন আছে তা প্রমাণ করার একটি উপায়, নিক্তি তৈরি করে তুলনা করা। কোন পরিবর্তনটি রাসায়নিক পরিবর্তন নয়? কাঁচ ভাঙা এটা কোনো রাসায়নিক পরিবর্তন নয়। 4 নম্বর, মরিচা তৈরি হতে কি লাগে না? মরিচা তৈরি হতে আগুন লাগে না। 2 নম্বর, শূন্যস্থান পূরণ করি। 1 নম্বর, সিরিঞ্জের মুখ বন্ধ করে চাপ দিলে ভেতরে বাতাস ঢ্যাঁস প্রদান করে, চাপ প্রদান করে। তাহলে এটা হবে কি? চাপের প্রতিবন্ধকতা প্রদান করে। 2 নম্বর, বরফ হলো পানির ঢ্যাঁস অবস্থা, পানি হলো ঢ্যাঁস অবস্থা। বরফ হলো পানির কঠিন অবস্থা, পানি হলো তরল অবস্থা। পানি হলো কি? তরল অবস্থা। আর বাষ্প হলো ঢ্যাঁস অবস্থা, আর বাষ্প হলো বায়বীয় অবস্থা। এরপরে হলো ঘ নম্বর, বাতাস ও একটি পদার্থ কারণ এর ঢ্যাঁস ও ঢ্যাঁস আছে। বাতাসও একটি পদার্থ কারণ এর ভর এবং আয়তন আছে। ভর এবং কি আছে? আয়তন আছে। এখান থেকে সুন্দর করে আনসারগুলো লিখতে পারবে। এরপরে ঘ নম্বরে, ড্যাশ ঠান্ডা করা, পানি ঠান্ডা করা। বাষ্প ঠান্ডা করলে কি হবে? পানি হবে। পানিকে ঠান্ডা করলে আবার, তাহলে আমরা যদি দেখি, বাষ্পকে ঠান্ডা করলে পানি হয়, পানিকে ঠান্ডা করলে আবার বরফ হয়। ঠিক আছে, আবার এটা লিখতে পারো, বরফকে ঠান্ডা করলে পানি হয়, পানিকে ঠান্ডা করলে বাষ্প হয়। ঠিক আছে, তো এখানে যে কোনো একটা সিকোয়েন্স তোমরা লিখতে পারো। নিচেরটা সঠিক বেশি, নিচেরটা সঠিক হবে, নিচেরটা লিখতে পারো। এরপর আমাদেরকে 3 নম্বর বললো বাম পাশের সাথে ডান পাশের মিল করা। বাম পাশের সাথে আমরা ডান পাশটা মিল করব। বরফ, বরফ গলে পানিতে পরিণত হয়, তাহলে এটা হবে এটার সাথে। পানি, নির্দিষ্ট আকার ও আয়তন নেই, পানি তাপ দিলে বাষ্প হয়। বাতাসের নির্দিষ্ট আকার এবং আয়তন নেই, পানির কঠিন রূপ থাকায় আমরা আইসক্রিম বানাতে পারি। তাহলে এখানে এইভাবে করে সুন্দর করে এটা পূরণ করে নিবে। ঘ নম্বর, সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো আমরা দেখব। 1 নম্বর, বাতাস চোখে দেখা যায় না, তবে আমরা কিভাবে বুঝতে পারি একটি পদার্থ? বাতাস চোখে দেখা যায় না, তবে আমরা বুঝি এটি একটি পদার্থ কারণ এর ভর আয়তন আছে এবং এটি চাপ প্রদান করে। 2 নম্বর, পদার্থের কোন বৈশিষ্ট্যটি গ্লাসে রাখা পানিতে পাথর ফেললে বোঝা যায়? গ্লাসে রাখা পানিতে পাথর ফেললে পানি উপড়ে পড়ে, এতে বোঝা যায় পদার্থর স্থান দখল করে। 3 নম্বর, কিভাবে বুঝবে কোনো একটি পদার্থ কঠিন না তরল? গ, কোনো একটি পদার্থ নির্দিষ্ট আকার আয়তন না থাকলে এবং পাত্রের আকার ধারণ করলে বুঝবো সেটি তরল, কঠিন নয়। পরবর্তীতে আমাদেরকে 5 নম্বর দিয়েছে বর্ণনামূলক প্রশ্নের উত্তর। 1 নম্বর, বৈশিষ্ট্যের ভিত্তিতে কঠিন, তরল ও গ্যাস এই 3টি অবস্থার পার্থক্য করি। প্রথমে বৈশিষ্ট্যের ভিত্তিতে আমরা যদি পার্থক্য করি, 1, আমরা আগে এটার উত্তর ছোট করে দেখি, ছোট করে তোমাদেরকে বুঝাই দিই, এরপরে বড় উত্তর যেটা পরীক্ষা লিখবে সেটা দিব। কঠিন, নির্দিষ্ট আকার ও আয়তন আছে যেমন বরফ। এরপরে তরল, নির্দিষ্ট আয়তন আছে কিন্তু নির্দিষ্ট আকার নেই যেমন পানি। গ্যাস, নির্দিষ্ট আকার ও আয়তন নেই যেমন বাতাস। এটার যদি আমরা বড়টা দেখি, প্রথমত পদার্থের প্রধান 3 অবস্থা পাওয়া যায়, কঠিন, তরল ও গ্যাস। এদের গঠন ও বৈশিষ্ট্যের ভিত্তিতে পার্থক্য করা যায়। কঠিন পদার্থ, কঠিন পদার্থের নির্দিষ্ট আকার ও নির্দিষ্ট আয়তন থাকে, এর কণাগুলো খুব কাছাকাছি ও সুশৃঙ্খলভাবে সাজানো থাকে। কণাগুলোর মধ্যে আকর্ষণ বল বেশি হওয়ায় এগুলো সহজে স্থান পরিবর্তন করতে পারে না, তাই কঠিন পদার্থ শক্ত ও দৃঢ় হয় যেমন লোহা, কাঠ, বরফ ইত্যাদি। এরপরে হলো তরল পদার্থ। তরল পদার্থ নির্দিষ্ট আয়তন থাকে কিন্তু নির্দিষ্ট আকার থাকে না, এটি যে পাত্রে রাখা হয় সেই পাত্রের আকার ধারণ করে। তরলের কণাগুলো কঠিনের তুলনায় কিছুটা দূরে থাকে এবং একে অপরের উপর দিয়ে সরে যেতে পারে, তাই তরল সহজে প্রভাবিত হয় যেমন পানি, দুধ, তেল ইত্যাদি। গ্যাসীয় পদার্থ, গ্যাসের নির্দিষ্ট আকার ও নির্দিষ্ট আয়তন কোনোটিই নেই, গ্যাস পাত্রের সম্পূর্ণ স্থান দখল করে নেয়। এই কণাগুলো অনেক দূরে দূরে থাকে এবং খুব দ্রুত চলাচল করে। কণাগুলোর মধ্যে আকর্ষণ বল খুবই কম যেমন বাতাস, অক্সিজেন, জলীয় বাষ্প ইত্যাদি। অতএব কণার বিন্যাস, আকর্ষণ বল
আকার ও আয়তনের ভিত্তিতে কঠিন তরল ও গ্যাসের মধ্যে পার্থক্য করা যায়। তো এটা তোমরা পরীক্ষায় লিখবে, এটা তোমাদেরকে একবারে বড় করে 10 নম্বর প্রশ্নের জন্য বা 5 নম্বর প্রশ্নের উপযোগী করে আমি লিখে দিলাম, ঠিক আছে। এরপর আমরা খ নম্বরটা দেখি, ছোট করে দেখবো, এরপরে বড় থেকে উত্তর নিব। পদার্থের রাসায়নিক পরিবর্তন কি? পদার্থের রাসায়নিক পরিবর্তনের 3টি উদাহরণ দেই। তাহলে এটা দিতে পারো, পদার্থের রাসায়নিক পরিবর্তনের 3টি উপায়। রাসায়নিক পরিবর্তন 3টি উপায় হলো লোহায় মরিচা ধরা, দুধ টক হওয়া, কাঠ পুড়ে ছাই হওয়া, এগুলা। তাহলে এটা আমরা যদি বড় করে উত্তরটা দেখি, এখানে যে পরিবর্তনের ফলে পদার্থের গঠন সম্পূর্ণ বদলে যায় এবং নতুন পদার্থ তৈরি হয় তাকে রাসায়নিক পরিবর্তন বলে। এই পরিবর্তনে পূর্বের পদার্থকে সহজে আগের অবস্থায় ফিরিয়ে আনা যায় না। রাসায়নিক পরিবর্তনের বৈশিষ্ট্য: নতুন পদার্থ সৃষ্টি করে, রং, গন্ধ বা তাপ পরিবর্তন হতে পারে, পরিবর্তন স্থায়ী হয়। উদাহরণ: লোহায় মরিচা ধরা, লোহা অক্সিজেন ও জলীয় বাষ্পের সাথে বিক্রিয়া করে নতুন পদার্থ মরিচা তৈরি করে। 2. দুধ টক হওয়া, দুধে রাসায়নিক পরিবর্তনের ফলে নতুন পদার্থ তৈরি হয়। 3. কাঠ পুড়ে ছাই হওয়া, আগুনে কাঠ পুড়ে ছাই ও ধোঁয়া তৈরি হয় যা নতুন পদার্থ। সুতরাং যে পরিবর্তনে নতুন পদার্থ সৃষ্টি হয় এবং তা স্থায়ী হয় সেটাই রাসায়নিক পরিবর্তন। তাহলে এখান থেকে তোমরা এটাও সুন্দর করে লিখে ফেলতে পারবে। এরপর ঘ নম্বর, কঠিন তরল ও গ্যাসীয় অবস্থায় পানি আমাদের দৈনন্দিন জীবনে কি কাজে লাগে তা ব্যাখ্যা করি। তাহলে আমরা যদি দেখি আমাদের কি কি কাজে লাগে। কঠিনটা কাজে লাগে ঠান্ডা, খাবার ঠান্ডা রাখতে ব্যবহার করি। এরপর তরলটা কাজে লাগে পান করা, রান্না করা, ধোঁয়া মোছার কাজে ব্যবহার করি। গ্যাসীয়টা ব্যবহার করি রান্না ও বিদ্যুৎ উৎপাদনে ব্যবহার করি। সেম এটার যদি আমরা বড় উত্তরটা একটু দেখি, দেখো পানি 3 অবস্থায় পাওয়া যায়: কঠিন, বরফ, তরল পানি, গ্যাসীয় বাষ্প। এই 3 অবস্থায় আমাদের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কঠিন অবস্থায় বরফ, বরফ খাবার সংরক্ষণে ব্যবহৃত হয়। গরমে পানি ঠান্ডা রাখতে বরফ ব্যবহার করা হয়। আঘাত পেলে ফোলা কমাতে বরফ ব্যবহার করা হয়। তরল অবস্থা পানি, আমরা পানি পান করি, রান্না করি, গোসল করি, কাপড় ধুই এবং গাছপালায় পানি দেই। কৃষিকাজেও পানি অত্যন্ত গুরুত্বপূর্ণ। গ্যাসীয় অবস্থা বা বাষ্প, বাষ্প রান্নায় ব্যবহার করা হয়। বড় বড় বিদ্যুৎ কেন্দ্রে বাষ্পের সাহায্যে বিদ্যুৎ উৎপাদন করা হয়। বাষ্প ইঞ্জিন ও বিভিন্ন কারখানায় শক্তির উৎস হিসেবে ব্যবহৃত হয়। এত পানির 3টি অবস্থায় আমাদের দৈনন্দিন জীবনে অত্যন্ত প্রয়োজনীয় ও উপকারী। তো এইভাবে করে তোমরা প্রতিটা পৃষ্ঠার সমাধান আমার কাছে পাবে। যেটা প্রয়োজন হবে নিশ্চয়ই কমেন্ট করে আমাকে জানাবে।